আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির এবং আমি নুসরাত সুসানা। ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বিরাগ ভাজন হলে কারো কিছু করার নেই, এমন মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, অন্তর্বর্তী সরকার যত বেশি দৃঢ় থাকবে ততই সন্দেহ চলে যাবে। বিএনপির মূলনীতি একটাই, সবার আগে বাংলাদেশ। তার দৃঢ় বিশ্বাস বিএনপি একা সরকার গঠন করবে। পৃথক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তারেক রহমান। মায়াদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। ২৪ জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে গেলে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয় ভারত। সেখান থেকে বিভিন্ন দেশে যেতে চাইলে তাকে নিতে রাজি হয়নি কোনো দেশই। শেখ হাসিনাকে ভারত সরকার আশ্রয় দেওয়ার পর বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্যের লাগাম টেনেছে দেশটির সরকার। এমনকি বাংলাদেশিদের ভারত ভ্রমণে ভিসা নীতিতেও কড়াকড়ি আরোপ করে দেশটি। এমন পরিস্থিতিতে লন্ডন ভিত্তিক গণমাধ্যম বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে দিল্লির সঙ্গে বাংলাদেশের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সবার আগে বাংলাদেশ। আমার কাছে বাংলাদেশের স্বার্থ বড়, আমার কাছে বাংলাদেশের মানুষের স্বার্থ বড়। কাজে কে কি বললো আমার কিছু যায় আসে না, আমার হচ্ছে সবার আগে বাংলাদেশ, সিম্পল। তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে, সো আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে। আরেক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যতক্ষণ পর্যন্ত তাদের কাজে দৃঢ় থাকবেন ততই সন্দেহ দূর হয়ে যাবে। সেটি প্রমাণ করতে হবে তাদেরকেই। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস মোটামুটি ভাবে একটি রোড ম্যাপ ঘোষণা করলেন। তারপর থেকেই খুব স্বাভাবিকভাবেই এই সন্দেহটি বহু মানুষের মন থেকে ধীরে 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 চলে যেতে ধরেছে। আমি মনে করি যত বেশি দৃঢ় থাকবেন তত এই সন্দেহ চলে যাবে। এছাড়া যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনে নিশ্চিতভাবে জিতবে বিএনপি। তার দৃঢ় বিশ্বাস, এককভাবে সরকার গঠনের অবস্থানে আছে দলটি। মায়াদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। এদিকে অতীতের ভালো দৃষ্টান্ত থেকে অভিজ্ঞতা অর্জন এবং খারাপ দৃষ্টান্ত পরিহার করে দেশ গড়ার অঙ্গীকার করতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। মেধাবীরা তাদের প্রথম কর্মজীবনে শিক্ষকতা পেশাকে যেন অগ্রাধিকার হিসেবে বেছে নিতে পারেন। শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থাকে বিএনপি সেভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে বলেও জানান তারেক রহমান। বলেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অবশ্যই রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো, চাকরি স্থায়ীকরণ কিংবা চাকরি জাতীয়করণের বিষয়টি ইতিবাচক বিবেচনার জন্য উচ্চ কমিশন গঠন করা হবে। নৈতিকতা এবং ধর্মীয় সামাজিক মূল্যবোধের আলোকে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকরণে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা যদি না যায়, তাহলে এই কম্পিটিশনের বিশ্বে আমাদের দেশ হিসাবে, জাতি হিসাবে টিকে থাকা অত্যন্ত কঠিন হবে। তারেক রহমানের দ্রুত দেশে ফেরার খবরে উজ্জীবিত নেতাকর্মীরা। দলের নীতি নির্ধারকরা বলছেন, নির্বাচনে অংশ নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেলে প্রধানমন্ত্রী হবেন তিনি, আর পেছন থেকে দিক নির্দেশনা দেবেন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে বেগম খালেদা জিয়াও নির্বাচনে অংশ নেবেন বলে জানান দলের সিনিয়র নেতারা। রুদ্র রফিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকো। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের সময় তারেক রহমানের উপর অমানুষিক শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। প্রায় ৮ মাস কারাবন্দী থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিন পান তারেক রহমান। ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হন। এরপর থেকে লন্ডনে বসবাস করছেন তিনি। ২০১৮ সালে দুর্নীতি মামলায় দণ্ড পেয়ে দ্বিতীয়বারের মতো কারাগারে পাঠানো হয় বেগম খালেদা জিয়াকে। মায়ের অবর্তমানে সে সময় থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে দলের নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। ২৪-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে একটি প্রশ্ন, কবে দেশে ফিরছেন তারেক রহমান। নানা সময় নানা কথা শোনা গেলেও সোমবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান জানান, নির্বাচনের আগেই দেশে ফিরছেন তিনি। জনগণের সম্পৃক্ত এরকম একটি নির্বাচন হবে, সেখানে তো অবশ্যই আমি নিজেকে দূরে থাকতে পারবো না, আমাকে আসতেই হবে।
মাঠেই ইনশাল্লাহ থাকবো আমি। নির্বাচনে জয়ী হলে তারেক রহমানই হবেন আগামী প্রধানমন্ত্রী বলছেন দলের নেতারা। আমরা যদি সংখ্যাগরিষ্ঠতা পাই, তারেক সাহেবই আগামী দিনের প্রধানমন্ত্রী, এখানে কোনো নাই। দল ও রাষ্ট্রের সব কার্যক্রম বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনায় পরিচালিত হবে বলেও জানান তিনি। যেহেতু তারেক রহমান সাহেব এতদিন করেছেন, দল চালিয়েছেন, করেছেন, স্বাভাবিকভাবেই তারেক রহমান সাহেবই দেশের নেতৃত্ব দিবেন এবং পিছন থেকে আমাদের চেয়ারপারসন তাকে গাইড করবে। আসন্ন জাতীয় নির্বাচনে বেগম খালেদা জিয়াও অংশ নিতে পারেন বলে জানান দলের এই জ্যেষ্ঠ নেতা। আমাদের দলের চেয়ারপারসন হচ্ছে ম্যাডাম খালেদা জিয়া। উনি যে বর্তমান শারীরিক অবস্থা, আমার মনে হয় এই শারীরিক অবস্থায় উনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। তারেক রহমানের ঘোষিত ৩১ দফার ভিত্তিতে একটি সুখী সমৃদ্ধ দেশ গড়ে তোলা হবে বলে জানান বিএনপি নেতারা। এই ৩১ দফা সেখানে ম্যানিফেস্টোতে ভীষণভাবে প্রভাব ফেলবে। রুদ্র রফিক, RTV, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে বলে শঙ্কা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ তার। আর ৩টি আন্তর্জাতিক শক্তি দেশে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে বলে মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রুদ্র রফিকের রিপোর্টে থাকছে বিস্তারিত। চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই শিক্ষক মহাসমাবেশ। সারা দেশ থেকে স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা এই সমাবেশে যোগ দেন। এ সময় বিএনপি নেতারা বিগত দিনে শিক্ষার উন্নয়নে দলের ভূমিকা ও আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন। জিয়াউর রহমান স্যারের আমল দেখেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসনকাল দেখেন, বিএনপি কথার ফুলঝুরি ছড়িয়ে আপনাদেরকে ভুলিয়েছে তা কিন্তু নয়। জনগণকে ধোঁকা দিয়ে রাজনীতি করতে চায়, তারা শিক্ষা ব্যবস্থায় অনুপ্রবেশ ঘটেছে তাদের। আগামী নির্বাচনকে সামনে রেখে এই শিক্ষাঙ্গনে অনুপ্রবেশকারীদের আপনাদেরকে খেয়ালে রাখতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতির সামনে গণতন্ত্র উত্তরণের মহা পরীক্ষা অপেক্ষা করছে। গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে যে সেই নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করবার, কেউ যেন সেটাকে ভিন্ন খাতে পরিচালিত করতে না পারে, তার দিকে আপনার সজাগ সতর্ক দৃষ্টি রাখবেন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রদল আয়োজিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বললে জীবন দিতে হতো। ৩টি শক্তি আমাদের এখানে প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা করছে। 2টি আঞ্চলিক শক্তি, পরাশক্তিও বটে তারা, এবং একটি বিশ্বমূল। সবাই এখানে একটা হেজিমনি সৃষ্টি করার চেষ্টা করছে। দেশের বিরুদ্ধে চলা সব জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। আমাদের নীতি হচ্ছে সবার আগে বাংলাদেশ। রুদ্র রফিক, RTV, ঢাকা। সবার আগে বাংলাদেশ। নির্বাচনের দায়িত্ব পালন করা কর্মকর্তারা পক্ষপাতমূলক আচরণ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। নির্বাচন ভবনে সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে কমিশনের সংলাপে একথা বলেন তিনি। রিটার্নিং কর্মকর্তা হিসেবে বেশিরভাগ আসনে ইসির নিজস্ব কর্মকর্তা নিয়োগ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত রাখা, কালো টাকার ব্যবহার বন্ধ সহ বেশ কয়েকটি বিষয়ে পরামর্শ দেন নির্বাচন বিশেষজ্ঞরা। নারী নেত্রীদের সঙ্গেও সংলাপ করেছেন ইসি। আতিকা রহমান জানাচ্ছেন বিস্তারিত। ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের সংলাপের প্রথম অধিবেশনে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেন নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু নির্বাচন করা ছাড়া ইসির নিজস্ব কোনো চাওয়া পাওয়ার হিসেব নেই, তাই নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষতায় কোনো ছাড় দেওয়া হবে না। ইলেকশন ম্যানিপুলেট করার সুযোগ থাকে, ওই গ্যাপস গুলো যাতে আমরা বন্ধ করতে পারি, এই পরামর্শ আপনাদের কাছ থেকে আমরা চাইবো। অন্যান্য পরামর্শের পাশাপাশি আমার কমিটমেন্টও তাই, আমার পুরা ইসির কমিটমেন্টও তাই, একটা সুন্দর গ্রহণযোগ্য স্বচ্ছ একটা নির্বাচন জাতিকে উপহার দেওয়া। এখানে সবার সহযোগিতা লাগবে, ইসি একার পক্ষে সম্ভব না। এখানে সবার সহযোগিতা লাগবে, মিডিয়ার সহযোগিতা লাগবে, রাজনীতিবিদদের সহযোগিতা তো লাগবেই।
নির্বাচন বিশেষজ্ঞরা বলেন, নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দলীয় প্রভাবমুক্ত রাখা, সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড রাখা, ভোটকেন্দ্র দখলমুক্ত রাখা ও ভোটারদের নিরাপত্তা দিতে না পারলে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব হবে না। আপনি যতই বলেন না কেন আমরা নির্বাচন কমিশন খুবই চেষ্টা করছি, তাহলে আপনারা পারবেন না যদি যে সরকারের আন্ডারে আপনারা নির্বাচন করছেন এবং যে রাজনৈতিক দলগুলি আপনাদের সাহায্য করবে তারা আপনাদের সাহায্য না করে, সহযোগিতা না করে। প্রিজাইডিং অফিসারদের নির্বাচনী এলাকার বাইরে, পুলিং অফিসারদেরকে ওই উপজেলার বাইরে। নির্বাচনে যত অনিয়ম হয়, অনিয়মের কথাই কিন্তু মানুষ ভুলে যায়। ওই বিচার করতে হবে ওই দিনই, তাৎক্ষণিক ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে। নির্বাচনী আচরণ বিধি এটা একেবারে 100% শুধু ক্যান্ডিডেট না, তার যে কর্মী বাহিনী আছে তারা যাতে মেনে চলে সেটার ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় অধিবেশনে সংলাপে অংশ নেন নারী নেত্রীরা। বিভিন্ন সেক্টরে নারী প্রতিনিধিরা বলেন, সংরক্ষিত নারী আসন বৃদ্ধি ও সরাসরি ভোটের ব্যবস্থা করা, নারী জনপ্রতিনিধিদের কাজের ভারসাম্য রক্ষা, সহিংসতা প্রতিরোধ, নারী ও পাহাড়ি জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ফিল করবে যে আমি নিরাপদ কি না ইলেকশনে যাওয়ার জন্য, এই জিনিসটা নিশ্চিত করতে হবে। আপনাদের এই নিশ্চয়তার প্রেক্ষিতে কিন্তু নারী ভোটাররা ব্যাপকভাবে আসতে পারবে। সকল জনগণ দুটা ভোট করবে, একটা সাধারণ আসনে, একটা সংরক্ষিত আসনে। নারী প্রার্থী নির্বাচিত হওয়াটাও একটা গণতান্ত্রিক পদ্ধতিতে হবে, দায়বদ্ধতা নিয়ে একটা অধিকার নিয়ে সংসদের থাকতে পারে। ডিজিটাল সেফটি এন্ড সিকিউরিটি মেইনটেইন করা, ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করবেন, এটার সেফটি এন্ড সিকিউরিটি হাইলি মেইনটেইন করবেন। রাজনৈতিক দলে 33% নারী সদস্য, নারী ভোটারদের সচেতন করা, সোশ্যাল মিডিয়ায় হয়রানি বন্ধ, নারীদের মনোনয়ন দেওয়ার সংখ্যা বৃদ্ধি সহ বেশ কয়েকটি সুপারিশ তুলে ধরেন নারী নেত্রীরা। একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় তাদের যে আতিকা রহমান, RTV, ঢাকা। আবারও নির্বাচন কমিশনের কাছে শাপলা প্রতীক চেয়ে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ বিষয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি ইসি সচিবের কাছে পাঠিয়েছে দলটি। চিঠির সঙ্গে শাপলা, সাদা শাপলা, লাল শাপলা সহ 60টি শাপলার নমুনা আঁকিয়ে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, গণমানুষের সঙ্গে শাপলা প্রতীক কেন্দ্রিক গভীর সংযোগ স্থাপিত হয়েছে এবং এটি ছাড়া ইসির দেয়া তালিকা থেকে অন্য কোনো প্রতীক পছন্দ করা তাদের পক্ষে সম্ভব নয়। গত সপ্তাহে এনসিপিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে শাপলা ছাড়া ইসির গেজেটভুক্ত 50টির প্রতীকের মধ্যে একটি বেছে নিতে এনসিপিকে চিঠি পাঠায় নির্বাচন কমিশন। দায়সারা দায়িত্ব পালন করে নির্বাচনের মধ্য দিয়ে সেফ এক্সিট নেয়ার ভাবনায় আছেন কিছু উপদেষ্টা, এমন অভিযোগ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে নওগাঁয় দলের জেলা সমন্বয় সভায় সাংবাদিকদের সঙ্গে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, এত শহীদের রক্তে অর্জিত দায়িত্ব পালনে যদি ভয় থাকে তবে তাদের এ দায়িত্বে থাকার প্রয়োজন নেই। তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট পৃথিবীতে নেই বলেও মন্তব্য করেন সার্জিস আলম। কিছু উপদেষ্টার মধ্যে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন কোনোভাবে দায়সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলে হইল, দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক। এই দায়সারা দায়িত্ব নেয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটা সরকার কাজ করতে পারে না। তারা এত শহীদের উপরে, এত রক্তের উপরে দাঁড়িয়ে ওইখানে আছে, তারা যদি এখন জীবনের একটু থ্রেটের ভয় করে তাহলে তো ওই দায়িত্ব তাদের নেওয়া উচিত ছিল না। সুনির্দিষ্ট অভিযোগে এবার দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ লক্ষ্যে কর্মকর্তাও নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এই তথ্য জানিয়ে আরও বলেন, আদালতের আইনে নতুন ধারা যুক্ত করে সোমবার প্রকাশিত সরকারি গেজেট অনুযায়ী ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি সাংসদ হওয়ার যোগ্যতা হারাবেন। জে মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। ২৪-এর বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন গত বছরের ১৯ জুলাই আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের বৈঠকে কারফিউ জারির সিদ্ধান্ত হয়। দেয়া হয় দেখামাত্র গুলির নির্দেশও। কাউকে ছাড় দেয়া হবে না। এমন সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগ সহ শরিক দলগুলো মানবতা বিরোধী অপরাধ করেছে। এ অভিযোগ তুলে গত বছরের ২ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন NDM। সুনির্দিষ্ট এসব অভিযোগের ভিত্তিতে এবার দল হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত শুরু করেছে প্রসিকিউশন। আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং
তারা তদন্ত কাজ খুব দ্রুতই সম্পন্ন করবেন। তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে দল হিসাবে বিচারের জন্য আওয়ামী লীগের ব্যাপারেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় ট্রাইব্যুনালের আইনে নতুন ধারা যুক্ত করে সোমবারের প্রকাশিত সরকারি গেজেট প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, রাষ্ট্রের প্রয়োজনে যে কোনো সময় আইন সংশোধন হতে পারে। আনুষ্ঠানিক অভিযোগ যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়, তাহলে সেই ব্যক্তি বাংলাদেশের কোনো নির্বাচনে অর্থাৎ পার্লামেন্ট নির্বাচনে নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না, অর্থাৎ ইলেকশনে তিনি দাঁড়াতে পারবেন না। এই আইনের রেট্রোস্পেক্টিভ ইফেক্ট আছে এবং রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেয়াটাকে আবার সংবিধান সম্মত করা হয়েছে। এছাড়াও গুমের মামলার তদন্ত প্রতিবেদন এ সপ্তাহেই জমা হতে পারে বলে জানান তাজুল ইসলাম। আরও বেশ কয়েকটি তদন্ত রিপোর্ট দাখিল হবে, আমরা আশা করছি এই সপ্তাহের মধ্যেই হবে। এদিকে ট্রাইব্যুনাল 1-এ জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মামলায় সবশেষ সাক্ষীর তৃতীয় দিনের জেরা শেষ হয়। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় 8ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। জিএম মাহমুদ, RTV, ঢাকা। চলতি অর্থবছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 4.8% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে উন্নয়ন সহযোগী সংস্থা বিশ্বব্যাংক। রাজধানীর শেরেবাংলা নগরে বিশ্বব্যাংকের ঢাকা অফিস আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। নির্বাচনের পর বিনিয়োগ বাড়ার পাশাপাশি জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 6.3%। তবে এখনও মূল্যস্ফীতির হার সন্তোষজনক নয় বলে মনে করে সংস্থাটি। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। ধীরে ধীরে কাটিয়ে উঠছে দেশের অর্থনীতির ধাক্কা। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে 2024-25 অর্থবছরে বাংলাদেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি 4.2% হলেও 2025-26 অর্থবছরে তা বেড়ে হতে পারে 4.8%। আর নির্বাচনের পরে তা 6%-এরও বেশি হওয়ার পূর্বাভাস দিচ্ছে সংস্থাটি। জিডিপি প্রবৃদ্ধি বাড়লেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে খুব বেশি স্বস্তি নেই পূর্বাভাসে। সংস্থাটি বলছে মূল্যস্ফীতির চেয়েও কম হারে বেড়েছে মজুরি। দেশের কর্মসংস্থান পরিস্থিতি এখনও উদ্বেগজনক বলেও বলছেন সংস্থাটির ডিভিশনাল ডাইরেক্টর। The other element that took place during FY25 is also a stabilization of the foreign exchange reserves. FY25 was much more positive and there was a pickup in activity. আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংকগুলোতে সুশাসন ফেরানোর উদ্যোগ, বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল হওয়া অর্থনীতির জন্য ইতিবাচক বলেও মনে করে বিশ্বব্যাংক। তবে চড়া শুল্কের কারণে বাংলাদেশে বাণিজ্য থেকে সুবিধা নিতে পারছে না। Some of the reforms to do that will include strengthening the financial safety nets, improve the effectiveness of bank restructuring, and also improve the corporate governance and enforcement. Below average tax to GDP ratios, low productivity, you mentioned those. বেসরকারি খাতের ক্রেডিট গ্রোথ 6.5%, যা 22 বছরের মধ্যে সর্বনিম্ন বলেও উল্লেখ করেছে বিশ্বব্যাংক। To trade in South Asia. তৌহিদুর রহমান, RTV, ঢাকা। দেশের অর্থনীতি স্বস্তিতে থাকলেও দারিদ্র্য বিমোচনে চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকার খাদ্য মূল্যস্ফীতি কমাতে চায়। সরকারি সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, মজুদ বাড়াতে ভারত থেকে 50,000 মেট্রিক টন চাল আমদানি করা হচ্ছে। IMF এর পাইপলাইনে আরও টাকা আসবে, তা নিয়ে বিশ্বব্যাংকের সাথে আলোচনা হবে। এখনও আমেরিকার সাথে শুল্ক নিয়ে চুক্তি হয়নি, তবে তাদের সাথে বাণিজ্য বাড়াতে কাজ করছে সরকার। এছাড়া চীন থেকে 20টি যুদ্ধ বিমান ক্রয়ের বিষয়ে জানতে চাওয়া হলে বিষয়টি এড়িয়ে যান অর্থ উপদেষ্টা। আপনাদের মতো আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের অর্থনীতিতে স্বস্তিতে আছে, সেই জন্য তো আমরা মোটামুটি একটু কনফিডেন্ট। IMF এর পাইপলাইনে আরও টাকা আছে কিছু, আর বাকি ADB, তারপর AIDB, ওয়ার্ল্ড ব্যাংক এগুলো আছে। আর মোটামুটি অনগোয়িং যেগুলোতে কমিটমেন্ট আছে, 2টা এগ্রিমেন্ট সই হবে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে। বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, সৌদি আরব থেকে রেমিটেন্স পাঠানোর খরচ তুলনামূলক অনেক বেশি। দুই দেশের আর্থিক খাত একসঙ্গে কাজ করলে অর্থ পাঠানোর এই খরচ কমানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। এক অনুষ্ঠানে বাংলাদেশের পুঁজি বাজার সৌদি আরবের বড় বিনিয়োগের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেন সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও জানাচ্ছে আব্দুর রহিম।
ঢাকায় আয়োজিত আরব বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অংশ নিয়ে বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ক অনেক পুরনো, তবে অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে আরও গভীরতা আনা প্রয়োজন। ইসলামী দেশগুলোর মধ্যে আন্তর্দেশীয় বিনিয়োগ ও অর্থ লেনদেন দুটি বড় আলোচ্য বিষয়। বিশেষ করে সৌদি আরবের সঙ্গে লেনদেনের বিষয়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের প্রবাসী আয়ের সবচেয়ে বড় উৎস সৌদি আরব। এটি আমাদের বৈদেশিক মুদ্রা প্রবাহেরও সবচেয়ে বড় উৎস। এদিকে মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গড়ে তোলার ভিত্তি স্থাপন করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলে মন্তব্য করেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। Middle East and Bangladesh relationship was actually built on the initiative of President Ziaur Rahman. বর্তমানে সৌদি আরব থেকে যে পরিমাণ রেমিট্যান্স আসছে তা প্রশংসনীয়, তবে দক্ষতা উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা গেলে এই পরিমাণ বহুগুণ বৃদ্ধি পেতে পারে। And our capital market needs some injection of funds. সৌদি আরবের বিশাল বিনিয়োগ তহবিল বাংলাদেশের বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এটি শুধু বাংলাদেশের অর্থনীতি নয়, দুই দেশের ব্যবসায়িক সম্পর্ককেও আরও দৃঢ় করবে। শুধু মূলধন বাজারেই নয়, জ্বালানি খাত, বস্ত্র খাত সহ গুরুত্বপূর্ণ খাতে ভূমিকা রাখতে পারে। দুই দেশের বেসরকারি খাত একত্রে কাজ করলে এর সুফল দ্বিগুণ হবে। পরে সম্মেলনে অংশ নেওয়া বাংলাদেশি পণ্য প্রদর্শনীর উদ্বোধন করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এই আয়োজনে অংশ নিয়েছে দেশের 25টি শিল্প প্রতিষ্ঠান। আব্দুর রহিম, RTV, ঢাকা। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। মঙ্গলবার সকাল 10:30 থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তুরস্কের পক্ষে ছিলেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী এবেরিস একিনচি। এক যৌথ বিবৃতিতে জানানো হয়, বাণিজ্য বহুমুখীকরণ, যোগাযোগ বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ এবং যৌথ উদ্যোগ প্রচারের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়েছে দুদেশের। এ সময় জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহ স্বাস্থ্য খাতে তুরস্কের সহায়তা এবং কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে তুরস্কের ফিল্ড হাসপাতালের কার্যক্রম অব্যাহত রাখার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পরে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। এতদিনেও ছেলে হত্যার বিচার না পাওয়ায় ক্ষুব্ধ আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ। পলাতক 4 আসামিকে গ্রেপ্তার এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত 16 আসামির আপিলের রায় ঘোষণা করে দ্রুত রায় কার্যকরের দাবি তার। ফেসবুকে ভারতীয় আগ্রাসন বিরোধী পোস্ট দেয়ায় 2019 সালে বুয়েটের শেরেবাংলা হলের 2011 নম্বর কক্ষে সারা রাত পিটিয়ে নৃশংসভাবে তাকে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। আবরার যে বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চেয়েছিল, সে বাংলাদেশ গড়তে সরকার সহ সবার প্রতি আহ্বান বরকতুল্লাহর। আবরার ফাহাদের হত্যাকাণ্ডের যে রায়গুলি হয়েছিল নিম্ন আদালতে, যেটা ছিল হাইকোর্টে, ওইটা বহাল আছে। সেই রায়টা এখন 16 জন আসামি হচ্ছে আপিল করেছে, আর বাদ বাকিগুলি এখনো আপিল করে নাই। সরকারের কাছে দাবি জানায় যাতে অতি সত্বর বিচারের ব্যবস্থা করে, যাতে রায় যেন অতি দ্রুত কার্যকর করা হয়। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায় আবরার ফাহাদকে প্রাণ দিতে হয়েছে, তবে সে জাতিকে জাগ্রত করে গেছে বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারতীয় আধিপত্যবাদ ও বাংলাদেশের সার্বভৌমত্ব শীর্ষক সেমিনার এবং শহীদ আবরার ফাহাদ স্মরণে চিত্র প্রদর্শনীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, শিবির সন্দেহে কাউকে হত্যা করা হলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের মিডিয়াগুলো উদযাপন করত। দেশের ফরেন পলিসি ও ভারত প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সুতরাং জুলাই বিপ্লবের মাধ্যমে তরুণরা আমাদেরকে জানিয়েছে যে বাংলাদেশকে আর পদানত করা যাবে না। ভারতে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনা অপচেষ্টা চালিয়ে যাক না কেন, আমাদের তরুণরা অবশ্যই ভারতীয় সকল অপচেষ্টা রুখে দেবে এবং আমাদের তরুণদের সেই লড়াইয়ে আমি বৃদ্ধ মাহমুদুর রহমান সঙ্গে থাকার কথা বলে এবং অঙ্গীকার করে। আমার রাজনৈতিক আদর্শ থাকবে, আমার রাজনৈতিক ভিন্নতা থাকবে,
আমাদের মধ্যে ডিবেট হবে, কিন্তু ন্যাশন প্রশ্নে আমরা যেন সবাই এক থাকি, বাংলাদেশ প্রশ্নে যেন আমরা এক থাকি, আমাদের ফরেন পলিসির জায়গায় যেন আমরা এক থাকি, ভারত প্রশ্নে যেন আমরা সবাই এক থাকি। এভাবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে বাংলাদেশ আর কখনো পথ হারাবে না। পুরোদমে শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রচারণা। পূজা বন্ধের পর বিশ্ববিদ্যালয় খোলায় প্রাণ চাঞ্চল্যতা ফিরেছে পুরো ক্যাম্পাসে। প্রার্থীরা বিভিন্ন আবাসিক হলে, ক্যাম্পাসে, রেল স্টেশনে ও শাটল ট্রেনে প্রচারণা চালাচ্ছেন। এ সময় ভোটারদের সঙ্গে মত বিনিময় করছেন তারা। সাধারণ শিক্ষার্থীদের কাছে তুলে ধরেছেন নির্বাচনী ইশতেহার। দীর্ঘ 3 দশক পর আগামী 15 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। সুষ্ঠু নির্বাচন আয়োজনে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। গঠিত হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন স্থায়ী ও কার্যনির্বাহী কমিটি। মিরপুরে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভায় কমিটিগুলোর দায়িত্বপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়। পাশাপাশি যথাযথ সময়ে বিপিএল আয়োজনের সিদ্ধান্তও নেয় বোর্ড। বিস্তারিত জানাচ্ছেন রাফি আমিন। নির্বাচনের পরদিনই মিরপুরে বোর্ড মিটিং। বেলা 12টায় সভা শুরুর আগে হাস্যজ্জ্বল মুখে হাজির নতুন পরিচালকরা। 3 ঘন্টারও বেশি সময়ে বিভিন্ন কমিটি গঠন এবং যথাসময়ে বিপিএল আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত হয়। বিকেল 4টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন নতুন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। কালকে ইলেকশনটা হয়েছে এবং নতুন যেখানে কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান হয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিমকে ক্রিকেট অপারেশনস, নাজমুল ইসলামকে ফাইন্যান্স, আমজাদ হোসেনকে মিডিয়া, আব্দুর রাজ্জাককে নারী উইং এবং খালেদ মাসুদ পাইলটকে দেওয়া হয় হাই পারফরমেন্স ইউনিটের প্রধানের দায়িত্ব। 2 মাসের এসব কমিটিতে কাজ করার সুযোগ থাকছে কাউন্সিলরদেরও। 2 মাসের জন্য এটা করা হলো। সবাই যদি কমফোর্টেবল না হয় তারা এসে বলতে পারে, তারা যদি প্রেসিডেন্টের সাথে দে ক্যান ডিসকাস। তবে কোনো কমিটিতেই রাখা হয়নি সহসভাপতি ফারুক আহমেদকে। ফারুক ভাই এখনো কোনো কমিটির দায়িত্ব নেই, হি ইজ দ্য ভাইস প্রেসিডেন্ট। এদিকে বেশ কয়েকদিন ধরেই আলোচনায় বিপিএল। মিঠু জানালেন ডিসেম্বরেই হবে টুর্নামেন্টের 11তম আসর। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হয়েছেন বুলবুল। একটা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল, উনি হচ্ছে চেয়ারম্যান, আর মেম্বার সেক্রেটারি হচ্ছে ইফতেখার রহমান। রাফি আমিন, আরটিভি, ঢাকা। বিসিবি নির্বাচন উপলক্ষে কাউন্সিলরদের ভয় দেখানো এবং উপদেষ্টা আসিফ মাহমুদের বিপক্ষে টাকা লেনদেনের অভিযোগ করলেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। দুপুরে পল্টনে জিয়া ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করে এমন মন্তব্য করেন তিনি। নির্বাচনকে অগ্রহণযোগ্য উল্লেখ করে আমিনুল এ সময় বলেন, স্বেচ্ছাচারিতার চরম উদাহরণ হয়ে থাকবে বিসিবির নির্বাচন। বিএনপি ক্ষমতা এলে ক্রীড়াঙ্গনকে দলীয় প্রভাবমুক্ত করা হবে বলেও জানান তিনি। ক্রীড়া উপদেষ্টা কিংবা এনএসসির যারা সরাসরি এই নির্বাচনকে প্রভাবিত করার জন্য, একতরফা করার জন্য তারা যে সরাসরি স্বেচ্ছাচারিতার মাধ্যমে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন এবং বিভিন্ন অনিয়মের কথা শুনেছি, বিভিন্নভাবে কাউন্সিলরদেরকে থ্রেট দেওয়া হয়েছে, আর্থিক লেনদেনের কথা শুনেছি এবং সব কিছু মিলিয়ে অবশ্যই এই দায়ভার এই যে যারা নির্বাচনকে অনুষ্ঠিত করেছে এবং এই নির্বাচনের পিছনে যারা কলকাঠি নেড়েছে তাদেরকে অবশ্যই এই দায়ভার নিতে হবে। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে ও টি-20 সিরিজের সময়সূচিতে আবারও পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, প্রথম ও তৃতীয় ওয়ানডে পূর্বের তারিখ অর্থাৎ 18 ও 23 অক্টোবর অনুষ্ঠিত হলেও পরিবর্তন এসেছে দ্বিতীয় ওয়ানডের সময়সূচিতে। 20 অক্টোবরের পরিবর্তে 21 অক্টোবর হবে দ্বিতীয় ওয়ানডে। এদিকে প্রথম ও দ্বিতীয় টি-20 ম্যাচ 26 ও 28 তারিখের পরিবর্তে হবে যথাক্রমে 27 ও 29 অক্টোবর। 15 তারিখে 3 ম্যাচ ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এফসি চ্যাম্পিয়নশিপ ফুটবলের বাছাই ঘরের মাঠে হংকংকে হারানোর বিষয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী। বিকেলে ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে এসে সাংবাদিকদের হামজা বলেন, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে এই ম্যাচে প্রত্যাশিত ফলাফল আসবে বাংলাদেশের। বাংলাদেশের হয়ে 3 ম্যাচ খেলা হামজা ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করলেও এফসি চ্যাম্পিয়নশিপ বাছাই 2 ম্যাচ খেলে গোল পাননি। হংকংয়ের বিপক্ষে গোল করে সে আক্ষেপ ঘুচাতে চান হামজা। নেক্সট টাইম ইনশাআল্লাহ চান্স নিতাম পারবো। আর আমার
একবার মনের থেকে আমি চাই সবরে প্রাউড বানাইতাম, স্পেশালি যা সব যে আমার বহুত লাভ শো আর প্রাউড করো আমি যাইছি। সো আমার এক্সপেকটেশন আমি আন্ডারস্ট্যান্ড বড়, বাট আমি ইনশাল্লাহ প্রডিউস করতে পারবো ম্যাচটার মধ্যে। আর আমার স্কোয়াড খুব ভালো আছে, সো ইনজুরি হইলে যে বেঞ্চের প্লেয়ার যে উঠবো আমার খুব বিলিফ আছে এর সঙ্গে। সো আমার ফুল কনফিডেন্স আছে আর দেখো না কেটা হইতে আছে। এফসি অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের প্রস্তুতিতে রাতে সিরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের নারীরা। আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন ট্রেনিং গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। বৃহস্পতিবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে স্বাগতিক আরব আমিরাতের মেয়েদের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী 13 থেকে 17 অক্টোবর জর্ডানে হবে এএফসি অনূর্ধ্ব-17 টুর্নামেন্টের বাছাই। সিনিয়রদের মতো অনূর্ধ্ব-17 দলও চায় বাছাইয়ে ভালো খেলে মূল পর্ব নিশ্চিত করতে। আর তাই সিরিয়া এবং আমিরাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দুটিকে গুরুত্বের সাথে দেখছে কোচিং স্টাফ সহ বাংলাদেশের পুরো দল। সন্ধ্যার সংবাদে পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।